নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা আগের দিন তোমাদেরকে 11-এর সেকেন্ড সেমিস্টারের সাজেশান তোমাদের সামনে তুলে ধরেছি। সাজেশান আশা করছি বুঝতে কোনো অসুবিধে নেই। আজকে আমরা সেই সাজেশান অনুযায়ী আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড হাফের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে গদ্যাংশ থেকে, সেই গদ্যাংশটা তোমাদের সামনে তুলে ধরেছি, উপস্থিত হয়েছি নিয়ে। যারা নতুন আমার ক্লাস আজকে অ্যাটেন্ড করছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার এই ক্লাসটা অ্যাটেন্ড করো। করার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সমস্ত ক্লাস টাইম মতো পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অল করে দেবে। এখানে আমি ব্যাকরণ থেকে শুরু করে সমস্ত কিছু ধরে ধরে কিন্তু ক্লাস করাই। আজকে আমরা যেই সাবজেক্টটা প্রথমে রয়েছে গদ্যাংশটা, সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, কি ধরনের কোশ্চেন আসবে সবই আমি বলে দিয়েছি তোমাদের সাজেশানে। তবুও বলছি এখান থেকে কীরকম কোশ্চেন হতে পারে সেগুলো আমি আলোচনা করে দেব। যদি তোমাদের সেইরূপ কোশ্চেন লাগে, কোশ্চেনগুলো আমি তোমাদের তুলে ধরতে পারি, সেটা আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে ফার্স্ট ক্লাসের যে গদ্যাংশ নিয়ে উপস্থিত হয়েছি সেটা নিয়ে আলোচনা করে নিই। আমাদের প্রথম চ্যাপ্টারেই রয়েছে প্রতিজ্ঞা সাধনম। প্রতিজ্ঞা সাধনম নামক গদ্যাংশ রয়েছে। সেই প্রতিজ্ঞা সাধনম এখান থেকে গদ্যাংশের যে কোনো গদ্যাংশ পদ্যাংশ এগুলোর বা নাট্যাংশের নামকরণ আমরা জানি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ বিষয় থেকেই আমরা জানতে পারি যে আমাদের এই পাঠ্যাংশের ভেতর কি রয়েছে বা কি হতে পারে, আমাদের পাঠ্যাংশের ভেতর কি রয়েছে, আমরা কি পড়তে যাচ্ছি। তাহলে নামকরণ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পাঠ্যাংশের নামকরণ হচ্ছে প্রতিজ্ঞা সাধনম। এই প্রতিজ্ঞা সাধনম এই কথা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি তো প্রতিজ্ঞা করতে পারে, তাহলে কোনো ব্যক্তি বা কোনো মানুষের প্রতিজ্ঞা কোনো বিষয়ের প্রতি তিনি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞাকে সাধন করতে যাচ্ছে, এটাই আমরা আমাদের পাঠ্যাংশের নামকরণ থেকে জানতে পারছি। এটা লিখেছেন কে? অম্বিকা দত্ত ব্যাস লিখেছেন এই প্রতিজ্ঞা সাধনম। এই প্রতিজ্ঞা সাধনম যে লেখা হয়েছে আমাদের পাঠ্যাংশে রয়েছে, সেই প্রতিজ্ঞা সাধনের যে আসল গ্রন্থ, মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থের নাম কি? শিবরাজ বিজয়ম। মূল নাম হচ্ছে শিবরাজ বিজয়ম। আমরা লিখে নিতে পারি মূল গ্রন্থ, এই যে লেখা আছে শিবরাজ বিজয়ম মূল গ্রন্থ। এই শিবরাজ বিজয়মটা কোথা থেকে নেওয়া হয়েছে? শিবরাম বিজয়মের কটা অধ্যায় রয়েছে? শিবরাম বিজয়মের 3টে বিরাম রয়েছে, 3টে বিরাম। আর সেই 3টে বিরামের প্রত্যেকটাতে 4টা করে নিঃশ্বাস রয়েছে। তার মানে 3টে বিরাম, 4 3 12, 12টা নিঃশ্বাস রয়েছে। কোথায়? না শিবরাজ বিজয়মের যে গ্রন্থটা রয়েছে সেখানে। এই শিবরাজ বিজয়ম এটা কি জাতীয় রচনা? গদ্য জাতীয় রচনা, মানে গদ্য কাব্য। প্রেক্ষাপটটা কি? ঐতিহাসিক প্রেক্ষাপট। শিবাজি তিনি যে ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করে তাঁর যে রাজ্যত্বকে, মারাঠা বংশকে যে তিনি যে উজ্জীবিত করে রেখেছিলেন, এই শিবরাজ বিজয়ম এই গদ্যাংশে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটাকেই তুলে ধরা হয়েছে। সেটা তুলে ধরেছেন কে? অম্বিকা দত্ত ব্যাস। আমি এখানে যেই কথাগুলো আলোচনা করছি প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন আসে, আর যেগুলো শর্ট কোশ্চেন আসে সেগুলো থেকেই কিন্তু আমি আলোচনা করছি। শর্ট কোশ্চেন যেখান থেকে আসবে না সেই ফালতু বিষয় কিন্তু আমি আলোচনা করব না। তাই শর্ট কোশ্চেন যেখান থেকে আসে আমি সেগুলোই শুধু আলোচনা করছি। তাহলে আমরা জানলাম প্রতিজ্ঞা সাধনম নাট্যাংশ প্রতিজ্ঞা সাধনম গদ্যকাব্য কোথা থেকে নেওয়া হয়েছে? না শিবিরাজ বিজয়ম এই ঐতিহাসিক কাব্য থেকে, গদ্যকাব্য থেকে নেওয়া হয়েছে প্রতিজ্ঞা সাধনম। এবার এই প্রতিজ্ঞা সাধনম শিবরাজ বিজয়মের কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? সেখানে বলা হয়েছে শিবরাজ বিজয়মের
প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। প্রথম যে বিরাম রয়েছে, প্রত্যেকটা বিরামে বলা হয়েছে 3-4টে করে নিঃশ্বাস রয়েছে, সেই প্রথম বিরামের চতুর্থ যে নিঃশ্বাস রয়েছে তার প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে প্রতিজ্ঞা সাধনম অংশটা, যেটা আমাদের পাঠ্যাংশে পড়া হবে। এগুলো প্রত্যেকটা থেকে শর্ট কোশ্চেন আসে, তাই আমি আলোচনা করছি। তাহলে আমরা প্রতিজ্ঞা সাধনম সম্পর্কে জানলাম, কোথা থেকে নেওয়া হয়েছে জানলাম, সবটাই আমরা জেনে গেলাম। এটা কোন ধরনের কাব্য সেটাও আমরা জেনে গেলাম। এবার আসি আমরা অম্বিকা দত্ত ব্যাস, মানে লেখকের যেগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো টুকটাক আমরা জেনে নেব। অম্বিকা দত্ত ব্যাস কত সালে জন্মগ্রহণ করেছেন? 1858 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। কততে বলা হলো? 1858তে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি মারা গিয়েছিলেন 1900 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। অর্থাৎ তিনি 58 বছর বয়সে কী করেছিলেন না, বেঁচেছিলেন। এই হচ্ছে তাঁর জন্ম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জয়পুর জেলার ধুলা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। জয়পুর জেলার ধুলা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কে না, অম্বিকা দত্ত ব্যাস জন্মগ্রহণ করেছিলেন জয়পুর নামক স্থানের ধুলা নামক গ্রামে। তার পিতার নাম পরীক্ষাতে পড়ে যেগুলো সেগুলোই বলছি। তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে দুর্গা দত্ত বা দেবী দত্ত, তার পিতার নাম। কার? অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম দেবী দত্ত বা দুর্গা দত্ত, এই নামে তিনি পরিচিত ছিলেন। এই অম্বিকা দত্ত তাঁর বেঁচে থাকার জীবনকালে অনেক উপাধি পেয়েছেন। তিনি কোথায় কাজ করতেন? তিনি বিহারের ভাগলপুর, তারপরে তিনি ভাগলপুরে গিয়েছেন, পাটনাতে গিয়েছেন, মধুবনীতে, এখানে তিনি শিক্ষকতা করেছেন অম্বিকা দত্ত ব্যাস। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। সেই বিভিন্ন গ্রন্থ তিনি রচনা করেছেন এবং সেই গ্রন্থ রচনা করার জন্য তিনি অনেক সংস্কৃতে, হিন্দিতে রচনা গ্রন্থ তৈরি করেছেন। সেখানে তিনি যে গ্রন্থ সব রচনা করেছেন সেই গ্রন্থের ভেতর তার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে। সেই উপাধির মধ্যে অনেক উপাধি তিনি পেয়েছেন। তার মধ্যে কিছু কিছু উপাধি আমাদের পরীক্ষাতে পড়ে। সেগুলো কি? যেমন ব্যাস নামক তিনি উপাধি পেয়েছেন। তিনি ঘটিকা শতক, সুকবি, বিহারে কাজ করতেন বলে বিহার ভূষণ, ভারত ভূষণ, শতাবধান ইত্যাদি ইত্যাদি অনেক নামে তিনি কি পেয়েছেন না, উপাধি পেয়েছেন। কে না, এই অম্বিকা দত্ত ব্যাস এই উপাধিগুলো পেয়েছিলেন। এই হচ্ছে আমাদের অম্বিকা দত্ত ব্যাসের সম্পর্কে, মানে লেখকের সম্পর্কে যেখান থেকে শর্ট কোশ্চেন আসে সেইগুলো আলোচনা বিষয়, আর যেগুলো আমি আলোচনা করলাম। তাহলে এই যে আলোচনাটা করলাম এখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন আসে, তাই আমি এগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা হলো তাঁর শ্রেষ্ঠ যে সমস্ত গ্রন্থ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দুটো গ্রন্থ, এক হচ্ছে শিবরাজ বিজয়ম, দ্বিতীয় হচ্ছে গণেশ শতকম। এখানে লিখে রাখতে পারো তোমরা গণেশ শতকম। এই হচ্ছে তাঁর শ্রেষ্ঠ দুটো গ্রন্থ যেগুলো পরীক্ষাতে পড়ে, তাই আমি এটাও তোমাদের লিখে দিলাম যাতে অসুবিধে না হয়। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট করে যেগুলো বললাম এখানের মধ্যে আলোচনা করলাম, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে, SAQ, তাই আমি বলে দিলাম। এবার চলো এই প্রতিজ্ঞা সাধনমে কি রয়েছে সেটা একটু জেনে নিই। এই শিবরাজ বিজয়মের প্রতিজ্ঞা সাধনের যে অংশ রয়েছে সেটায় দেখানো হয়েছে একজন শিবরাজ বিজয়মের একজন বিশিষ্ট গুপ্তচর তাঁর কাজ সাধনের জন্য প্রতিকূলতা সত্ত্বেও তিনি কিভাবে তাঁর কাজ সম্পন্ন করেছেন সেই অংশটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে প্রতিজ্ঞা সাধনম নাটকের দ্বারা। সেটা আমরা দেখব আজকে আমাদের রিডিং পড়াতে। তো আমরা কেন রিডিং পড়ব? কারণ প্রত্যেকটা লাইন ধরে ধরে আমাদের কোশ্চেন হয় এবং কোশ্চেন আসবে। তাই আমরা যদি লাইন ধরে না পড়ি তাহলে আমরা সেই বিষয়ে কোনো কিছু কোশ্চেন লিখতে পারবো না, যদি আমাদের বইয়ের ভেতর থেকে লাইন তুলে কোশ্চেন দেয়। তার জন্য আমাদের ধরে ধরে পড়তে হবে। আমি আজ তোমাদের
ধরে ধরে পড়িয়ে দিচ্ছি। যদি আমার ক্লাস আজকে তোমরা ভালোভাবে ক্লাস করে থাকো, তোমাদের এই পড়াতে আর কোনো অসুবিধে থাকবে না। আমার এই ক্লাসটা দেখার পর তোমরা একবার শুধু বই খুলে পড়বে, দেখবে, তাতেই তোমাদের পড়া কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা এবার বিষয়ের ভেতর কি রয়েছে সেটা আমরা দেখে নিই। কি বলেছে? মাসো অয়ম আষাঢ়, এই আষাঢ় মাস। অস্তিচ সায়ং সময়, উপস্থিত হয়েছে সন্ধ্যের সময়। অস্তঙ্ক জিগমিষু ভগবান ভাস্কর, অস্ত যেতে ইচ্ছুক, জিগমিষু মানে ইচ্ছুক, ভগবান ভাস্কর মানে সূর্য ভগবান। আমরা জানি সূর্যকে আমরা দেবতা বলে মানি। সেই ভাস্কর সূর্য, ভগবান সূর্য, সিঁদুরদ্রব স্নাতানাম ইব বরুণ দিক অবলম্বনম অরুণ বাড়িবাহানাম অভ্যন্তরং প্রবিষ্ট। আমি প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ করে বলছি। সিঁদুর দব, সিঁদুরের দ্রবণের ন্যায়। দ্রবণ মানে কি? দ্রবণ মানে গোলা জল, সিঁদুর গোলা জলের মতো। স্নাতানাম ইব, সে তাতেই যেন স্নান করেছে। কে? না ভাস্কর সূর্য। বরুণ দিক দিক অবলম্বনম অরুণ, পশ্চিম দিকের যে আকাশ সেটা কি করছে? বাড়ি বাহানাম অভ্যন্তরং প্রবিষ্ট, পশ্চিম দিকের আকাশটা সিঁদুর গোলা জলের মতো হয়ে উঠেছে এবং সেখানে স্নান করেছে কে? না ভগবান ভাস্কর। ভগবান ভাস্কর সেই যে সিঁদুর গোলা দ্রবণ সেখানে কি করেছেন? অভ্যন্তরং প্রবিষ্ট, সেই জলধারাতে যেন ভেতরে প্রবেশ করেছে। কে? না ভগবান সূর্য। কলবিঙ্কাস চাটকৈর, কলবিঙ্কাহা চাটকৈর ঋতৈ পরিপূর্ণেষু নীড়েষু প্রতিনিবর্তন্তে। কলবিঙ্কা, কলবিঙ্কা মানে কি? চড়ুই পাখি, যাকে চট পাখি বা চড়ুই পাখি বলা হয়। তাদের 36টা না 38টা প্রজাতি রয়েছে। সেই কলবিঙ্কা অর্থাৎ চড়ুই পাখিরা কি করছে? চাটকৈর, তার বাচ্চাদের নিয়ে, ঋতৈ, কীরকম বাচ্চাদের নিয়ে? কিচিরমিচির, ঋতৈ মানে কিচিরমিচির করছে। এইরূপ বাচ্চাদের নিয়ে পরিপূর্ণেষু নীড়েষু, সেই কিচিরমিচির রত পরিপূর্ণ নীড়েষু বাসাতে প্রতিনিবর্ততে, ফিরে চলেছে। যেহেতু সূর্যদেব সিঁদুর গোলা জলে প্রবেশ করেছে, তাই কি করছে? না চড়ুই পাখিরা তার বাচ্চাদের, কিচিরমিচির করা বাচ্চাদেরকে নিয়ে নীড়েষু বাসায় নিবর্তন্তে ফিরে যাচ্ছে। বনানী প্রতিক্ষণম অধিকা অধিকা শ্যামতাং কলয়ন্তী। বনানী বন, প্রতিক্ষণং প্রতিটা মুহূর্তে, অধিক থেকে অধিক, শ্যামতাং কলয়ন্তী অধিক থেকে অধিক অন্ধকার হয়ে উঠছে। অথ তারপর অকস্মাৎ হঠাৎ পরিত মেঘমালা পর্বত শ্রেণীব প্রাদুর্ভূত। তারপর অকস্মাৎ পরিত আচ্ছাদিত হয়ে গেল মেঘমালা পর্বত শ্রেণীব প্রাদুর্ভূত। মেঘমালা মানে মেঘ উঠে পড়ল। কার মতো? পর্বত শ্রেণীর মতো মেঘ উঠে পড়ল বা উপস্থিত হলো, মেঘমালা উপস্থিত হলো। ক্ষণং সূক্ষ্ম বিস্তারা, এবং সময়ে কিছুটা পরে সেটা সূক্ষ্মভাবে বিস্তার লাভ করলো। কে? না মেঘমালা মানে মেঘ সূক্ষ্মভাবে কিছুক্ষণ পরে বিস্তার লাভ করলো। পরত, আবার কিছুক্ষণ পরে প্রকটিত শিখরি শিখর বিড়ম্বনা, কিছুটা পরে যেটা কিছুক্ষণ আগে সূক্ষ্মভাবে বিস্তার লাভ করেছিল মেঘমালা, সেটা পরে কি হলো? পরত, পরে প্রকটিত হলো মানে দেখা গেল শিখরি শিখর বিড়ম্বনা, মানে বড় বড় যেমন পর্বত শ্রেণী হয়, সেই পর্বত শ্রেণীর মতো বিড়ম্বনা অর্থাৎ সৃষ্টি করল মেঘাচ্ছাদিত। অথ তারপর দর্শিত, সেটাকে দেখালো কীরকম? দীর্ঘ শুণ্ডমণ্ডিত দিগন্ত দন্তাবল ভয়ানক আকারা, এবং সেই মেঘ যে শিখরের মতো বিড়ম্বনা তৈরি করলো, তারপর তাকে দেখা গেল কার মতো? না দীর্ঘ শুণ্ডমণ্ডিত, বড় বড় সুর দ্বারা আবৃত, দিগন্ত দন্তাবলয়, বড় বড় দাঁত রয়েছে যার,
সে কে না হাতির মতো, বড় বড় সুঁড়, বড় বড় দাঁতের মতো, হাতিদের মতো ভয়ানক আকার ধারণ করলো। কে না সেই মেঘরাজি, মেঘমালা আকাশে ভয়ানক আকার তৈরি করলো। সেই আকারটা কার মতো না দীর্ঘ শুণ্ডমণ্ডিত দিগন্ত দন্তা বলো, যার বড় বড় সুঁড় রয়েছে এবং বড় বড় দাঁত রয়েছে, সেইরূপ হাতিদের মতো ভয়ানক আকার ধারণ করলো। ততঃ তারপর পারস্পরিক সংশ্লেষ বিহিত মহান্ধকারাচ সমস্তং গগনতলং পর্যচ্ছদিত। তারপর পরস্পর সংশ্লেষ, তারা মিলিত হয়ে কীরকম তৈরি করলো না মহান্ধকারা মানে ঘন অন্ধকার তারা করে ফেললো। কোথায় না গগনতলং সমস্তং প্রচ্ছদিত, সমস্ত আকাশকে তারা মহান্ধকার মানে গাঢ় অন্ধকারে তৈরি করে ফেলল। কে না সেই মেঘমালা সংশ্লেষ হয়ে, যুক্ত হয়ে। অস্মিন সময়ে, এই সময়ে একহ ষোড়শ বর্ষ, এই সময়ে একটি 16 বছরের, ষোড়শ বর্ষ দেশীয় 16 বছরের গৌর যুবা, একটি ফর্সা 16 বছরের একটি যুবক হয়েন ঘোড়াতে হয়ে পর্বত শ্রেণী উপর্যুপরি গচ্ছতি স্ম, পর্বত শ্রেণীর উপর দিয়ে কি করছে যেতে দেখা গিয়েছিল। এসো সুঘটিত দৃঢ় শরীর, সেই গৌরবর্ণ যুবকটির শরীর হচ্ছে সুগঠিত, দৃঢ়, দেখতে খুবই সুন্দর। শ্যাম শ্যামই গুচ্ছ গুচ্ছই কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপই কমনীয় কপল পালি। বলা হয়েছে তার চুল কীরকম কালো ঘন এবং কুকড়ানো, এবং সেটা কোথায় স্থান পাচ্ছে তার গণ্ড দেশে, গলাতে স্থান পাচ্ছে এবং তাকে খুব নমনীয় দেখাচ্ছে। দুরাগম অনায়াস বসেন সূক্ষ্ম মৌক্তিক পটল ইব সেদবিন্দু ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপল নাসাগ্র তর ওষ্ঠ প্রসন্ন বদনাম্ভোজ দর্শিত দৃঢ় সিদ্ধান্ত মহোৎসাহ। কি বলা হয়েছে, সেই যে 16 বছরের গৌরবর্ণযুক্ত বালক, সে দুরাগমনম অনায়াস বসেন, সে যে দুরাগমন দূর থেকে আসছে, যার জন্য তার মুখের ভেতর সূক্ষ্ম মৌক্তিক পটল নেব, তার মুখের ভেতর, তার মুখের যে মুখ পটল তার ভেতর কি দেখা যাচ্ছে মুক্তর মতো সূক্ষ্ম সূক্ষ্ম শ্বেত বিন্দু মানে ঘাম, শ্বেতবিন্দু মানে ঘাম, ঘাম দেখা যাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম, যেটা ওই মেঘের আলোয় পড়ে মনে হচ্ছে মৌক্তিক মুক্তোর মতো চিকচিক করছে। এবং সেটা কোথায় দেখা যাচ্ছে, ললাটে কপালে দেখা যাচ্ছে, কপল গালে দেখা যাচ্ছে, নাসাগ্রোত্তর মানে নাক এবং ওষ্ঠ, ঠোঁটের ওষ্ঠ, ঠোঁটের উপর ভাগ, অগ্রভাগ, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে কি না মুক্তোর মতো শ্বেতবিন্দু, ঘাম বিন্দু দেখা যাচ্ছে। এবং তাকে সেই বদনাম্ভোজ, তার যে প্রসন্ন বদনাম্ভোজ, তার মুখটাকে মনে হচ্ছে যেন প্রস্ফুটিত এবং প্রসন্ন পদ্ম ফুলের মতো, প্রদর্শিত দৃঢ় সিদ্ধান্ত মহোৎসাহ, এবং তার মধ্যে, তার মুখের মধ্যে একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার একটা উৎসাহ প্রদর্শিত হচ্ছে। কার ভেতর না সেই 16 বছরের যে যুবক তার ভেতর এটা দেখা যাচ্ছে। তারপর কি বলেছে, রাজত সূত্র শিল্পকৃত বহুল চাকচক্য বক্র হরিত স্নিষ্ণ শোভিত। বলা হয়েছে রাজত সূত্র মানে রূপোর সুতায় বোনা, শিল্পকৃত মানে রূপোর সুতোয় বোনা, বহুল চাকচক্র বক্র হরিত, বহুল প্রচুর পরিমাণে চাকচক্য মানে কি বলা যায়, যাকে বলা হচ্ছে আবৃত, বক্র হরিত এবং বাঁকানো, হরিত মানে সবুজ বর্ণের, স্নিষ্ণ শোভিত, তাকে হরিত বর্ণ মানে সবুজ বর্ণের তাকে শোভা দিচ্ছে। হরিতে নৈবচ কঞ্চুকেন প্রকটীকৃত গূঢ় চরতা কার্য,
বলা হয়েছে হরিত হরিতেনৈব শোভিত, মানে হরিত বর্ণের কঞ্চুকেন, বর্ণের দ্বারা, হরিত বর্ণ মানে সবুজ রঙের বর্ণের দ্বারা প্রকটিত হচ্ছে কি গূঢ়চরতা কার্য, গুপ্তচরের কার্য যারা করে থাকে তারা সবুজ বর্ণের কঞ্চুকেন মানে বর্ম ধারণ করে। আর সেই বর্ম কীরূপ হয়, যাতে কোনোরূপ অস্ত্র তাদের ভেতর বর্মকে ভেদ করে ঢুকতে পারবে না, এরকম দৃঢ় একটা শারীরিক আচ্ছাদন যাকে বলা হচ্ছে কঞ্চুক বা বর্ম, সেই তার দ্বারা সবুজ বর্ণের একটা পোশাকের দ্বারা গুপ্তচরের কার্য করতে যাচ্ছে, এটা কি করছে, প্রকাশ পাচ্ছে। কোথায় না আমাদের কাছে। কোপি শিববীরস্য বিশ্বাসপাত্রং সিংহ দুর্গাৎ তস্যৈব পত্রম আদায় তোরণ দুর্গং প্রজাতি। কোনো এক শিববীরস্য, কোনো এক গুপ্তচর যার নাম হচ্ছে শিববীরস্য, শিবিরাজের যে শিবাজি রয়েছে তার একজন গুপ্তচর, যে কি করছে না বিশ্বাসপাত্র, কার বিশ্বাসপাত্র না সেই শিবাজির বিশ্বাসভাজন একজন গুপ্তচর, যে কি কাজ করছে না সিংহ দুর্গা তস্যৈব পত্রম আদায়, সিংহ দুর্গ থেকে শিবিরাজের দেওয়া শিবাজির দেওয়া পত্র নিয়ে পত্র নিয়ে তোরণ দুর্গং প্রজাতি, সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছে কে না সেই 16 বর্ষীয় শিববীরস্য নামক একজন গুপ্তচর। তারপর অকস্মাৎ উত্থিত মহান ঝঞ্ঝাবাত, তারপর অকস্মাৎ হঠাৎ উঠল মহান ঝঞ্ঝাবাত, প্রচুর পরিমাণে ঝড় এবং বাতাস উঠল, ঝড়ের বাতাস উঠল। একহ সায়ং সময় প্রযুক্ত, একে সন্ধ্যার সময় প্রযুক্ত, সন্ধ্যার সময় আগত, স্বভাববৃত্ত অন্ধকার, সন্ধ্যের যে স্বভাব অন্ধকার হবে সেটা তো হলো। সচ দ্বিগুণিত মেঘমালাভি, তার উপর দ্বিগুণ হয়ে উঠল মেঘমালাভি, মেঘের মানে আকাশে যখন মেঘ উঠেছে সেই মেঘের অন্ধকার কি করলো, এমনি অন্ধকারকে দ্বিগুণ করে তুললো, মানে আরও গাঢ় অন্ধকার হয়ে উঠল। ঝঞ্ঝাবাত উদ্ভূতই রেণুভি শীর্ণপত্রই কুসুমপরাগৈ শুষ্কপুষ্পৈশ্চ পুনরেষ দৈগুণ্যং প্রাপ্তঃ। সেই ঝড়ের বাতাসে উদ্ভূত হলো কি রেণুভি, ধুলো উড়তে শুরু করলো, শীর্ণপত্র শুকনো পাতা উড়তে শুরু করলো, কুসুমপরাগৈ ফুলের পরাগ উড়তে শুরু করলো, শুষ্কপুষ্পৈশ্চ শুষ্ক পুষ্প মানে ফুলও কি করলো পুনরেষু তারা যে উড়তে লাগলো, তাতে পুনরায় দৈগুণ্যং প্রাপ্তম, সেই অন্ধকার আরও দ্বিগুণ অন্ধকার প্রাপ্ত হলো। তার মানে অন্ধকারকে কিভাবে বর্ণনা করা হয়েছে, প্রথমে বলেছে ঝড় উঠেছে, ঝড় হওয়ার জন্য এবং সন্ধ্যাকাল উপস্থিত হওয়ার জন্য অন্ধকার হয়েছে, সেটা দ্বিগুণ লাভ করেছে কিভাবে না যখন আকাশে মেঘ উঠেছে, সেটা এমনি অন্ধকারের চাইতেও দ্বিগুণ হয়েছে। তারপরে সেটা আরও দ্বিগুণ হয়ে উঠেছে কিভাবে, বলা হয়েছে ধুলো, শীর্ণ পাতা, শুকনো ফুল, শুষ্ক পুষ্প, এগুলির দ্বারা সেগুলো আরও দ্বিগুণ অন্ধকার প্রাপ্ত হয়েছে। ইহ পর্বতশ্রেণী, সেখানে এই পর্বতশ্রেণী, বনানি, শিখরানি, প্রপাতান, অধিত্যক্কাহ উপত্যক্কাহ ন কোপি সরল মার্গঃ। সেখানে পর্বতশ্রেণী, তো সেই পর্বতশ্রেণী, বনাত থেকে বনানি, শিখর থেকে শিখরানি, প্রপাত থেকে প্রপাতানি, অধিত্যক্কা থেকে অধিত্যক্কা মানে মালভূমি থেকে মালভূমি, এবং উপত্যক্কা থেকে উপত্যক্কা, ন কোপি সরল মার্গ, এইগুলো উপস্থিত হয়েছে, কিন্তু সেই জায়গাতে যেখান থেকে সেই 16 বছরের যে যুবকটা যাচ্ছে সেখানে কোনোরূপ
ন কোপি সরল মার্গ, সেখানে কোনোরূপ সরল মার্গ নেই, রাস্তা নেই, সরল রাস্তা নেই। সেখানে রয়েছে পর্বত থেকে পর্বতশ্রেণী, বন থেকে বন, শিখর থেকে শিখরানি, জল থেকে মানে জলপ্রপাত, ঝর্ণা থেকে ঝর্ণা, মালভূমি থেকে মালভূমি, উপত্যকা থেকে উপত্যকা। সেখানে কিন্তু সরল কোনোরূপ রাস্তা নেই, যেই রাস্তা দিয়ে সে 16 বছরের ছেলেটা যাচ্ছে। ন অনুদ্ভেদিনী ভূমি, কোনোরূপ সরল ভূমিও সেখানে উপস্থিত নেই। প্রন্থা অপিচ ন অবলোক্যতে, তার উপর অপিচ প্রন্থা রাস্তা কিন্তু ন অবলোক্যতে, তার উপর কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না। মানে এখানে কি বোঝাতে চাচ্ছে? একে অন্ধকার, তার উপর ঝড় উঠেছে, তার উপর ধুলো উড়ছে, ফুল উড়ছে, শুষ্কপত্র উঠছে, সেখানে সে যাচ্ছে যেখান থেকে, সে রাস্তাটাও সরল নয়। সে রাস্তাটা কীরকম? সে রাস্তাটা বলা হয়েছে পর্বত শ্রেণী দ্বারা, মালভূমি দ্বারা, বন দ্বারা, জলপ্রপাত দ্বারা, উপত্যকা দ্বারা মানে আচ্ছাদিত। সেখানে কোনোরূপ সরল ভূমি কিন্তু নেই, তার উপরে রাস্তাও কিন্তু ন অবলোক্যতে, রাস্তাও কিন্তু দেখা যাচ্ছে না। ক্ষণে ক্ষণে হয়স্য ক্ষুরাশ্চিক্কণ পাষাণ খণ্ডেষু প্রস্খলন্তি, কিছুক্ষণ মানে সময়ে সময়ে, কিছুক্ষণ সময়ে সময়ে হয়স্য ঘোড়ার ক্ষুরশ্চিক্কণ, ঘোড়ার খুর যে চলছে, সেখানে পাষাণ খণ্ডেটু প্রস্খলন্তি, ঘোড়ার খুর চলতে চলতে কি করছে? আওয়াজ করছে, এবং খুরটা খণ্ডেশু প্রক্ষলন্তি মানে খুরটা সেখান থেকে হড়কে যাচ্ছে। এতটাই রাস্তাটা দুর্গম, যেখানে ঘোড়ার খুর কি করছে না পিছলে যাচ্ছে। কোথা থেকে? পাষাণ খণ্ডেশু, পাথরের খণ্ড থেকে পিছলে যাচ্ছে। পদে পদে দোধূয় মানাহা বৃক্ষ শাখা সম্মুখ আঘ্নান্তি, পদে পদে মানে পায়ে পায়ে, দোধূয় মানা যে দুলছে, এইরূপ বৃক্ষ শাখা, সম্মুখম আঘ্নাতি সামনে চলে আসছে। পায়ে পায়ে যে গাছের শাখারা দুলছে বাতাসে, সেগুলো সম্মুখে চলে আসছে। পরং দৃঢ় সংকল্প অয়ং সাদি ন স্বকার্যাৎ বিরমতি, পরং কিন্তু দৃঢ় সংকল্প অয়ং সাদি, এই অশ্বারোহী দৃঢ় সংকল্প, এই যে অশ্বারোহী ন স্বকার্যাৎ বিরমতি, কিন্তু নিজের কাজ থেকে বিরাম বা বিশ্রাম নিচ্ছে না। পরিতঃ স হরহরা শব্দং দোধূয় মানানাম পর সহস্রং বিখ্যানাং, তারপর পরিত মানে আচ্ছাদিত হচ্ছে মর্মর শব্দ, কিসের দ্বারা? না যে গাছপালা সব বৃক্ষ সেগুলো যে ভেঙে পড়ছে, তার দ্বারা যে মর্মর শব্দ হচ্ছে, সেগুলোর দ্বারা বন কি হয়েছে? পরিত, আচ্ছাদিত হয়ে গেছে। বাতাঘাত সঞ্জাত পাষাণ পাতানাং প্রপাতানাম, বাতাসের দ্বারা যে জলের যে প্রপাত বেড়ে গেছে, তার দ্বারা পাষাণ মানে পাথর কি করছে না ক্ষয়ে পড়ছে। এবং মহান্ধতম সেন গ্রস্যমানানাম ইব সত্তানাং ক্রন্দনস্য চ ভয়ানকেন শনেন গগনতলম কবলীকৃতম ইব, বলা হয়েছে কি যে প্রপাতানাম মহান্ধতমসেন গ্রস্যমানাম ইব সত্তানাং ক্রন্দনস্য চ ভয়ানকেন শনেন, বলা হয়েছে এবং মহান্ধকার যে অন্ধকার হয়েছে, ঘন অন্ধকার, সেখানে যে সমস্ত পশুরা রয়েছে তারা কি করছে? ক্রন্দনস্য ভয়ানকেন, তারা ভয়ানক স্বরে ক্রন্দন করছে, এবং সেই ক্রন্দনটাকে কি করছে? গগনতলম কবলীকৃতম ইব, সেই গগনতল মানে আকাশের তলা যেন আচ্ছাদিত করে ফেলেছে, সমস্ত বন যেন আচ্ছাদিত করে ফেলেছে সেই যে পশুদের ক্রন্দন কান্নাতে। পরম অশ্বৌ শিব বিরহ, কিন্তু এই শিববীর যে গুপ্তচর, তিনি দেহম বা পাত এয়ম কার্যম বা সাধ এয়ম, হয় মরব না হলে কার্য সাধন করব, ইতি কৃত প্রতিজ্ঞ, এইরূপ প্রতিজ্ঞা করে নিজ কার্যাৎ ন বিরমতি, নিজের কাজ হতে বিরাম বা পরিশ্রান্ত হননি, বা নিজের কাজ থেকে ছুটি নেননি। কে না সেই 16 বর্ষীয় যুবক শিববীর, সে কি বলছে? যে দেহম পাত এয়ম, হয় দেহ চলে যাবে মানে হয় মারা যাব,
বলছে হয় মারা যাব, না হলে আমি কার্য সাধন করব। এইরূপ কৃত প্রতিজ্ঞ হয়েছে, প্রতিজ্ঞা করে তিনি নিজের কাজ থেকে বিরাম লাভ করেনি। এই আমাদের বিষয়বস্তু ছিল, আমাদের গদ্যাংশে এটাই ছিল, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং বিষয়টা কতটাই সহজ আশা করি তোমরা বুঝতে পারলে। শুধু একটু ভালো করে আমার ক্লাসটা অ্যাটেন্ড করো এবং আমি যেভাবে পড়িয়েছি সেটা একটু মাথায় নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তার মানে এখানের মধ্যে দেখতে পেলাম একজন 16 বর্ষীয় একজন ছেলে, যেই ছেলেটা 16 বছরের সেই যুবকটা তার কাজ সম্পন্ন করার জন্য অনেক প্রতিকূলতা আসছে, সেই প্রতিকূলতাকে সে কাটিয়ে উঠে তার নিজের কাজ করার জন্য বলছে আমি হয় মারা যাব, না হলে আমি আমার কাজ সাধন করব। এই বলে সে সমস্ত প্রাকৃতিক প্রতিকূলতাকে কি করেছে না নিজের করে নিয়ে সে তার কাজটাকে সম্পন্ন করছে। এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে কেউ যদি তার প্রতিজ্ঞা করে নেয় কোনো কাজ করবে, তাহলে সেখান থেকে তাকে কিন্তু কেউ কোনোভাবে নড়াতে পারবে না, যদি আমরা অবিচলভাবে প্রতিজ্ঞা করে নিই। আর সেই প্রতিজ্ঞাটা আমাদের পড়ার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন। আমরা যদি প্রতিজ্ঞা করে নিই যে আমরা এই কাজটা কমপ্লিট করব, আমরা পরীক্ষাতে এই নাম্বারটা আনবো, তাহলে সেই জায়গা থেকে কিন্তু কেউ কাউকে নাড়াতে পারবে না, মানে তোমাদেরকে নড়াতে পারবে না, যদি তোমরা সত্যিই দৃঢ় প্রতিজ্ঞ করো। আজকে আমাদের এই বিষয়টা ছিল। এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে ছোট ছোট কোশ্চেন হয়, আমি যেভাবে পড়ালাম। আশা করছি তোমাদের সুবিধে হবে যদি আমার ক্লাসটা অ্যাটেন্ড করো। আর যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মোটিভেশনের জন্য অবশ্যই একটা লাইক করবে, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এখান থেকে কীরূপ শর্ট কোশ্চেন হয় তোমরাই বুঝতেই পেরেছো, ছোট ছোট করে শর্ট কোশ্চেন হবে। যদি সেরকম হয়, আজকের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আমি আজকে আর করছি না। যদি তোমরা চাও এখান থেকে শর্ট কোশ্চেন কীরকম আসবে সেগুলো আমরা বলে দেব। তো একটা কথা আমি সিলেবাসে বলেই দিয়েছি, যদি সিলেবাস কেউ না দেখে থাকো দেখে নেবে, কারণ এখানে কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো সবই সিলেবাসে বলা আছে। যারা নতুন তারা অবশ্যই সিলেবাসটা দেখে নিও। আর একটা কথা, এখান থেকে কিন্তু সংস্কৃতে আমাদেরকে কোশ্চেন লিখতে হবে 3টে কোশ্চেন, 3 দুগুণে 6, 6 নাম্বারের আমাদেরকে শর্ট কোশ্চেন যে লিখতে হবে 2 নাম্বার করে, সেটা কিন্তু আমাদের সংস্কৃতে লিখতে হবে। এখান থেকে কোশ্চেন আসবে, পদ্যাংশ থেকে আসবে এবং নাট্যাংশ থেকে আসবে। সেই 6টা মানে 3টে কোশ্চেন তোমাদেরকে সংস্কৃতে লিখতে হবে। আর সবগুলো তোমরা হিন্দি, বাংলা, সংস্কৃত, ইংরেজিতে লিখতে পারো। অতএব ভালো করে অবশ্যই ক্লাসটাকে মন দিয়ে দেখো এবং ক্লাস করতে থাকো। এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। পরীক্ষার সময় অবশ্যই আসন্ন কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, কোনো অসুবিধা নেই। আজকে আমি ক্লাসটাকে না বাড়িয়ে এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।